চলেন আজকের এই ভিডিওতে ছোট্ট ছোট্ট করে একটু আলাপ আলোচনা করি যে হর্নেটটা আসলে কাদের জন্য, বা কে কিনবে এই বাইক, বা কাদের জন্য ভালো হবে, বা আমার চোখে এই বাইকটি কেমন। আমার চোখে এই বাইকটির যদি কথা বলতে হয় তাহলে এই বাইকটার মধ্যে সবকিছুই আছে, অ্যান্ড সবকিছুই মোটামুটি 150 সিসি বা এই সেগমেন্টের বাইকগুলোতে যেরকম থাকে ওরকমই আছে। জাস্ট এটার মধ্যে সিসিটা একটু বেশি হওয়াতে পাওয়ারটা একটু বেশি ফিল হয়। আবার রেডি পিক আপ যে খুব বেশি এরকম না যে পেছনের চাকা ঘুরা যাবে, ট্র্যাকশন কন্ট্রোল দরকার পড়ে যাবে, ব্যাপারটা এরকমও না। আবার হুইলি হয়ে যাবে ওরকমও পাওয়ারফুল কিছু না। এটার ওরকম হায়ার সিসি ভাবলেও ভুল হবে, আবার একদম ফেলেও দিতে পারবেন না যে একটা 150 বা 125 সিসি বাইকের মতো, এরকমও বলতে পারবেন না। সব দিক সার্বিক দিক মিলিয়ে ইঞ্জিনের পাওয়ার এটা আপনাকে খুশি করার মতো। অ্যান্ড এটার মধ্যে যে সিট দেওয়া হয়েছে, একজন এবং দুইজন খুব বেশি আরামে বসেই চালাইতে পারবেন, প্রয়োজনে তিনজনও উঠতে পারবেন। এটার মধ্যে যেই বসার যে ব্যাপারটা দেওয়া হয়েছে, মানে সিটিং পজিশন, এটাও আপনি লং টাইম চালানোর জন্য যে পজিশনটা, ওই পজিশনটাই দেওয়া হয়েছে, সেটা একজন বসেন আর দুইজন বসেন। অ্যান্ড বাংলাদেশের রাস্তা যেখানে যেখানে যেরকম, মানে আপনি পাহাড় পর্বত নদী নালা যে কোনো জায়গায় এই বাইকটা নিয়ে যাইতে পারবেন। হ্যাঁ, শক অ্যাবজর্ভারের ব্যাপারে আমি সবসময় বলি যে এটা স্মুথ যেই ঢালগুলা আছে, মানে বড় বড় যেই শকগুলা ঢেউ টাইপ ওগুলাতে খুব ভালো মজা পাবেন, কিন্তু একটু বেশি ভাঙ্গা থাকলে এটার শকটা একটু কম অ্যাবজর্ভ হয়। এছাড়া আসলে এই বাইকটায় আর খারাপ কিছু নাই। মিটারের মধ্যে সব ফাংশন আছে, হ্যান্ডেল সুন্দর, সুইচও সব দেওয়া হয়েছে। হোন্ডা নিয়ে আমাদের একটা কমপ্লেন ছিল যে ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া হয় না, এটার মধ্যে ওটাও দেওয়া হয়েছে। সামনে এবিএস আছে, সামনে ইউএসডি আছে, পেছনের যে সাসপেনশন সেটা অ্যাডজাস্টেবল। মানে একটা বাইকের কাছে আপনি আর কি চান? এই বাইকের কাছে কি আসলে আর কিছু চাওয়া উচিত? আর সবচেয়ে বড় কথা, এই বাইকটা খুব সুন্দর দামে আপনাকে একটা সুন্দর ডিল দিছে। এত কিছু দেয়া হয়েছে 3 লাখ টাকার নিচে। তো সেইখানে এই বাইকটা আমি বলবো, আমার চোখে বাইকটি কেমন যদি বলতে হয়, আমি বলবো এই বাইকটা একটা সুন্দর ডিল। এই দামের মধ্যে এই বাইকটা যদি আপনি কেনেন, আপনি সুন্দর একটা ডিল পাবেন। মানে ওভারঅল বেশ সুন্দর। অ্যান্ড অনেকের এরকম একটা ব্যাপার ছিল, হোন্ডার বাইক মডিফাই করা যায় না, বাট রিসেন্ট আমি অনেক মডিফাইড হর্নেট দেখছি, অ্যান্ড হর্নেট 2.0 যেটা, অ্যান্ড মোটামুটি ভালোই লাগে। সামনে বড় ডিস্ক অ্যান্ড ব্রেক টেক চেঞ্জ করে অনেকে অনেকটা এরকম করছে, তাদের বাইক দেখতে ভালোই লাগে। তবে হ্যাঁ, এই বাইকটার মধ্যে স্টক যা কিছু দেওয়া আছে এইগুলা অবশ্যই অনেক বেশি কার্যকর, অনেক বেশি ঠিকঠাক। কোনোভাবেই এটাই কোনো কিছু চেঞ্জ করার দরকার তা না। তারপরে আপনি যদি চান আপনি চেঞ্জ করতে পারেন, এটা টোটালি মানে আপনার ব্যাপার হবে। বাইক চালাতে গেলে আরো টুকটাক কিছু ব্যাপার আছে, যে আসলে ক্লাচ কতটুকু স্মুথ। এই বাইকটা স্লিপার ক্লাচ কিনা এই ব্যাপারটা আমি জানি না, তবে আমার কাছে স্লিপার ক্লাচের মতোই মজা লাগে। হর্নেট ভার্সন 1 যেটা ছিল ওইটার ক্লাচও অনেক বেশি মজার ছিল। অ্যান্ড এটার যে গিয়ার শিফটিংটাও অনেক বেশি স্মুথ, যদিও 5টা গিয়ার, 6টা গিয়ার হলে আর একটু ভালো হইতো। এই টুকটাক কিছু ব্যাপার আছে। আসলে প্রত্যেকটা বাইকেরই কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস খারাপ লাগবে, এরকমই হবে। কিছু বাইক আমার কাছে ভালো লাগবে, কিছু বাইক অন্যের কাছে ভালো লাগবে। যেটা আমার ভালো লাগবে ওটা অন্যের কাছে ভালো নাও লাগতে পারে, অন্যের ভালো লাগাটা আমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এই জন্য বাংলাদেশে যতগুলা বাইক আছে সব বাইকই কোনো না কোনোভাবে বিক্রি হইতেছে, কোনো না কোনোভাবে চলতেছে। এই তো। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আমরা আজকে যে বাইকটা চালাইতেছি এই বাইকটা হচ্ছে হর্নেট 2.0। বেশ অপেক্ষার পরে বাইকটা আসছে। ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর বাংলাদেশে যারা হোন্ডা লাভার বা যারা হর্নেট ভার্সন 1 যেটা ছিল, ওটার মধ্যে অনেকগুলো মডেল ছিল। ভার্সন 1 হর্নেট হচ্ছে সিঙ্গেল ডিস্কের ছিল, দেন ডুয়েল ডিস্ক আসছে, দেন হচ্ছে সিবিএস আসছে, এই 3টা মডেলই ছিল। এরপরে আবার হঠাৎ করে এবিএসটাও আসলো, অ্যান্ড সিবিএস পর্যন্ত হচ্ছে হ্যালোজেন লাইটে ছিল। তারপরে গিয়ে হচ্ছে যখন এবিএসটা আসলো তখন ওইটার মধ্যে এলইডি লাইট সহ আসলো। মানে অনেকটা এটার মতো, একদম হুবহু না, অনেকটা এটার মতো। আর আমাদের সঞ্চয় ভাই একটা কিনছিল, ইভ্যালি থেকে পাইছিল। ইভ্যালির নাম আপনাদের কি মনে আছে? একটা সময় মানে ইভ্যালির কারণে বাংলাদেশের রাস্তায় অনেক দামি দামি বাইক দেখা গেছে, মানে অনেক কম দামে পাওয়া যেত, দেখা গেছে প্রায় অর্ধেকের মতো দামেই পাওয়া যেত। এরকমই, অর্ধেক না আসলে 4 ভাগের 3 ভাগ বা 3 ভাগের 2 ভাগ এরকম দামে পাওয়া গেছে ওই টাইমটা। যাই হোক, যেখানে আমরা ছিলাম, হর্নেট ওই ভার্সন 1টা হচ্ছে যেটা মানে প্রথম ভার্সনের এবিএসটা সঞ্চয় ভাইয়ের বাইকটা আমি চালাইছিলাম। ওইটা যদিও এফআই ছিল না। হর্নেটের এই প্রথম মডেলটার মধ্যে মনে হয় এফআই আসে নাই, সবগুলোই কার্বোরেটর ছিল, বাট এবিএস পর্যন্ত এবং এলইডি লাইট পর্যন্ত গেছিল। এই হলো হর্নেটের ভার্সন 1-এর রেকর্ড শেষ। অ্যান্ড ভার্সন 2-র জন্য যখন আমরা ওয়েট করি, তারপরে গিয়ে যখন সিসি লিমিট পারমিটেড হয়ে যায়, বাংলাদেশে আস্তে আস্তে হায়ার সিসি বাইকগুলো ঢুকতে থাকে, তখন হোন্ডার এই বাইকটা, এই হর্নেট বাইকটা আসে। এবং যারা হোন্ডা লাভার বা যারা হর্নেট লাভার বিশেষ করে,
তারা এই বাইকটা নিয়ে মোটামুটি হ্যাপি। আর এই বাইকটা আমিও কিনছি বেচছি এরকম অনেকগুলা ঘটনাও গেছে। আর এক এক সময় বাইকটা এক এক রকম লাগে ভাই, মানে এক এক সময় আসলেই এক এক রকম লাগে। বাইকটা হচ্ছে আপনি যখন খুব হাইওয়ে বা লং টাইম চালাবেন, হাই স্পিডে যখন চালাবেন, ধরেন 80 আপ চলতেছে, তখন এটার মধ্যে ঝাঁকি এক এক রকম ফিল হবে। আবার যখন এরকম স্লো চলবে তখন আবার আরেক রকম ফিল হবে। যাকে এই বাইকটা যেটা চালাইতেছি এটার কিলোমিটার হচ্ছে অনলি 972, এটা খুব বেশি কিলো চলে নাই। এন্ড এই বাইকটা সেকেন্ড হ্যান্ড সেল হওয়ার জন্য আসছে হচ্ছে বাইক ফেরিতে, ওইখানেই পাইলাম। চিন্তা করলাম বাইকটা একটু হালকার উপরে চালাই আর কি। আমার নতুন বাইক চালাইতে ভালো লাগে, কারণ নতুন কোনো বাইক দেখলেই আর যদি এরকম ফ্রেশ বাইক দেখে একটু চালানো শুরু করে দিই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম হর্নেটের প্রথম যে মডেলটা, ওইটার মধ্যে ইউএসডি সাসপেনশন ছিল না, ওইটার মধ্যে ছিল না হচ্ছে এফআই। অ্যান্ড এই ভার্সন 2 বা হর্নেট 2.0 যেটা বলে, এটার মধ্যে হচ্ছে ওই যেই ইগুলা ছিল, যে ল্যাগগুলা ছিল, যে কমতিগুলা ছিল, ওগুলো ফুলফিল করে আনা হয়েছে। যেমন এটার মধ্যে সামনে দেওয়া হয়েছে ইউএসডি, অ্যান্ড সামনের চাকাতে এবিএসও আছে। অ্যান্ড আরেকটা জিনিসের কমতি ছিল হচ্ছে এফআই এর, আর এটার মধ্যে হচ্ছে পিজিএম এফআই দেয়া হয়েছে। এটা একটা প্রোগ্রাম সেট করা এফআই। যাই হোক, ফুল ডিটেলে না যাই, এটা হচ্ছে আপনার রাইডিং স্টাইলের উপরে ও নিজে ঠিক করে নেবে যে কিভাবে কতটুকু অ্যাডজাস্টমেন্ট রাখবে, ফুয়েলের বা পাওয়ার ডেলিভারি কতটুকু কিভাবে করবে। মানে আপনি যেভাবে চালাবেন ওইটার সাথেই বাইকটার প্রোগ্রামটা সেট করবে, মানে এফআই প্রোগ্রামটাকে সেট করে নেবে। ব্যাপারটা অনেকটা এরকম, তবে ওরকম আহামরি কিছু না যে আপনি চালাইতে গেলেই একদম পার্থক্য ফিল করবেন। অন্য একটা এফআই বাইক চালাইতে যেরকম, এটা চালাইতে ওরকমই হবে, এমন না যে আহামরি কোনো একদম আপনি চালাইতে গিয়ে পার্থক্য বারে বারে ফিল করতেছেন, ব্যাপারটা ওরকমও না। তবে এই বাইকটার কিছু ভালো খারাপ দিক আছে হর্নেট 2.0। যেমন এটার সিটিং পজিশনটা, এটা কিছু মানুষ বলে যে অনেক আরামের, কিছু মানুষ বলে আরামের না। আসলে হয় কি জানেন, আমাদের সবার বডি স্ট্রাকচার একরকম না, মানে পা আর বডির উপরের পার্টের যে সামঞ্জস্যতাটা, যে মাপটা, এটা সবার এক না। এই কারণে কিছু কিছু মানুষের দেখবেন যে স্পোর্টস বাইকেও শরীর ব্যথা হয় না, আবার কিছু কিছু মানুষের দেখবেন ওই স্পোর্টস বাইকে ঘাড়ে বা কোমরে ব্যথা হইতেছে। আবার কিছু কিছু মানুষের দেখবেন কমিউটার বাইকের মধ্যেও ঝামেলা হইতেছে, আবার কিছু মানুষের দেখবেন যে কমিউটার বাইকে ঝামেলা হইতেছে না। আমি একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে বলি। আমি যখন প্রথম দিকে ব্লগ করি, আমার দুইটা বাইক ছিল, একটা জিক্সার, যেটার মনোটন বলে আর কি, ডুয়েল ডিস্ক ছিল যদিও আমারটা। যাই হোক, ওইটা মানে জিক্সার মনোটনই ধরি আমি, যেহেতু সিটিং পজিশন এক। আরেকটা ছিল R15। আমার দেখা গেছে জিক্সার নিয়ে আমি যখন রাইডে বের হইতাম বা ধরেন দূরে কোথাও যাইতাম, তখন যতটুকু আমি টায়ার্ড হইতাম বা পরের দিন যে আমার ঘাড়ে বা বডিতে যে পেইনগুলা হইতো, আমি R15 চালাইলে ওই পেইনগুলো আমার হইতো না। কারণ হচ্ছে R15 আমি একটু গুজে হয়ে বসতাম, হাতে এবং কোমরে শকটাকে আমি অ্যাবজর্ব করে ফেলতে পারতাম শরীরের মধ্যে। অ্যান্ড জিক্সারের যে ব্যাপারটা ছিল, ওইটা একদম স্ট্রেট সোজা হয়ে বসার কারণে ওইটার শকটা আবার আরেকভাবে শরীরে লাগতো। এই কারণে আমার জিক্সার চালাইলে শরীর ব্যথা করতো, R15 শরীর ব্যথা করতো না। এটা হচ্ছে মোটামুটি চালাইলে, ধরেন একদিনে কোনো জায়গায় রাইডে বেরোচ্ছি ওই সমস্ত ব্যাপারে। কিন্তু আবার যদি লং টার্ম হয় ব্যাপারটা, ধরেন 3 দিন 4 দিন 7 দিনের ট্যুরে বের হইলাম, সেই ক্ষেত্রে তো ভাই অবশ্যই একটা কমিউটার বাইক আপনাকে বেশি শান্তি দিবে। আর একটা এফআই বাইক আপনাকে, সরি এফআই না, একটা স্পোর্টস বাইক আপনাকে ওই আরামটা দিতে পারবে না। এটা একদম নর্মাল একটা ব্যাপার। কারণ আমি যখন R15 নিয়ে সাজেক যাই, আমার টুকটাক সাজেকের ভিতরে 1-2 কিলোমিটার রাস্তা, এর মধ্যেই বাইক ধরতে মানে আমার ভয় লাগতেছিল। বাইক মানেই আমার কাছে ভয় লাগতেছিল, শরীরে এত পেইন হয়েছিল বা এত অস্বস্তি লাগছিল, যেহেতু আমরা দুইজন গেছিলাম। আচ্ছা, যেহেতু আমরা এই বাইকে আছি, আমরা এই বাইকেই থাকি। এই হর্নেট 2.0 সাসপেনশন আমি খারাপ বলবো না, তবে এটার সাসপেনশন হচ্ছে একটু দুলে বেশি, মানে অল্পতেই খেলে বেশি। এই একটা বড় সমস্যা, যে কারণে দেখবেন যে এই বাইকটা আপনি যখন চালাবেন, ব্রেক টেক করলে সামনের পাশটা অনেক নিচে নেমে যাবে, এবং বড় মাপের দোল থাকলে খুব আরামে যেতে পারবেন। কিন্তু একদম হ্যাচকা যে থ্যাকনাগুলা, ওইগুলাতে এটার সাসপেনশনটা অত ভালো কাজ করে না। আর এটার সামনের সাসপেনশনটা খুব সুন্দর খেলে, বাট পেছনের সাসপেনশনটা আমার কাছে এর আগের হর্নেটগুলোতে ভালো লাগতো। আমি এর আগেও বেশ কিছু ভিডিওতে এই ব্যাপারে বলছি। আগের যে হর্নেট 1 ছিল, 1-এ ভালো খেলতো। আর এটার পিছনে আমি যদি বাইকটা আপনাদেরকে এখানে একটু থামায়া দেখাই, তাহলে একটা জিনিস দেখাইলে আমি বলতে পারবো আপনাদেরকে। আমি জানি না আসলে এক ক্যামেরায় কতটুকু আপনাদেরকে এই জিনিসটা দেখাইতে পারবো। ধরেন বাইকটা আমি সাইড স্ট্যান্ড করলাম, সাইড স্ট্যান্ড করার পর এইটার শক অ্যাবজর্ভারের যে অংশটা খেলে, দেখেন যতখানি বের হইছে। আমি যদি এটাকে সাইড স্ট্যান্ড থেকে মেন মানে নর্মাল জায়গায় আনি, দেখেন কতখানি ঢুকে গেছে।
সাইড স্ট্যান্ডে থাকলে এতখানি বের হয়ে থাকে, অ্যান্ড বের করলে যে এতখানি ঢুকে যায়, এবং আপনি যদি বসেন সেই ক্ষেত্রে এখানে প্রায় আরও 1 ইঞ্চি পরিমাণ ঢুকে যাবে ভিতরে। তাহলে অল্প 1 ইঞ্চি খেলার জন্য থাকবে, কারণ পুরাটা তো আর ঢুকে না, এটুক ঢুকে। এতখানি যদি আরও ঢুকে যায় আপনি বসলে, তাহলে এই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ থাকে হচ্ছে খেলার জন্য। এই কারণে বড় মাপের ঠেকনাগুলাতে এটা বের হয়ে ঢুকে সুন্দর অ্যাডজাস্ট হয়, কিন্তু ছোট ছোট যে একদম হ্যাচকা ঠেকনা ওইটাতে গিয়ে একটু ঝামেলা আছে। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এটার পেছনের সাসপেনশনটা কি অ্যাডজাস্টেবল দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাস্টেবল দেওয়া হয়েছে। তো এটা বডির আপনার যতটুকু শক দরকার ওই অনুযায়ী আপনি যদি অ্যাডজাস্ট করে নেন, তাহলে মনে হয় খুব একটা সমস্যা থাকবে না, যে সমস্যাটা আমরা বলি। আর এই বাইকটার মধ্যে একটা ভালো জিনিস দেওয়া হয়েছে, সামনে 110 টায়ার দেওয়া হয়েছে, যে জিনিসটার কারণে ব্রেকিং, ব্যালেন্স অ্যান্ড কন্ট্রোলিং, তারপর আপনি যখন বৃষ্টিতে চালাবেন কনফিডেন্টটা ভালো থাকবে। অ্যান্ড চাকা পেছনেরটা আগের মতোই দেওয়া হয়েছে, এমআরএফের 140, বাট অনেক ওয়াইড। নর্মালি আমরা স্পোর্টস বাইক যেমন R15-এও এই টাইপের টায়ারই দেখি। এই টায়ারের রেকর্ড মোটামুটি খারাপ না। অ্যান্ড সুন্দর একটা কালো মিটার দেওয়া হয়েছে, এই ব্যাপারটাও ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড সব কিছুই আছে বাইকটার মধ্যে, জাস্ট একটা জিনিস নাই। চলেন আবার রাইড করি। কি নাই জানেন? সেটা হচ্ছে পেছনের চাকা ABS। এই বাইকটা যদি ডুয়েল চ্যানেল ABS দিয়ে আনতো তাহলে খুব বেশি ভালো হইতো। অ্যান্ড শুনছি ডুয়েল চ্যানেল ABS নাকি খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে এটার, মানে এরকম একটা কথা কানে আসতেছে। এখন বাকি দেখা যাক বাকি কতটুকু কি। অ্যান্ড হর্নেটের মধ্যে বেশ কয়েকটা কালারও আসছে, কালোর মধ্যে 2টা, অ্যান্ড তারপরে রেডের মধ্যে একটা, অ্যান্ড এই ব্লুটা। তবে আমার কাছে এই ব্লু কালারটা একটু বেশি ভালো লাগে, অ্যান্ড ভিডিওতে এই কালারটা দেখতে আরও বেশি ভালো লাগে। এটা ম্যাট ব্লু, ম্যাটের মধ্যে একটু গ্লেস আছে, হালকা গ্লেস আছে, বেশ লাগে। চলেন আমরা এমনি, আসলে আজকে আমি বাইকের রিভিউ করতে বের হই নাই, আজকে বের হয়েছি এমনি একটু ঘোরার জন্য। অ্যান্ড সাথে যেহেতু হর্নেট আছে, চিন্তা করলাম হর্নেট নিয়েও 2-4টা কথা বলি। দেখেন অবস্থাটা, দেখেন 3টা বাইক আইসা এক জায়গায়, কি একটা অবস্থা। মানে সবারই আগে যেতে হবে, একটু যে ওয়েট করবে, আধা মিনিট ওয়েট করলে একটা বিপদ থেকে রক্ষা পাইতে পারে, বাট না, এতটুকু ওয়েট কারোর মধ্যে নাই। দেখেন সবার স্পিড দেখেন আর আমার স্পিড দেখেন। মানে যদি কেউ বলে যে এইটার সিসি তো খুব বেশি না, যেমন আগের হর্নেটটার সিসি ছিল 164 মেবি, আর এটা মনে হয় 184, 20 সিসি বেশি। তো সেই হিসাব করতে গেলে আসলে সিসি যে খুব বেশি তা না, বাট সিসি অনুযায়ী এটার যেই ধাক্কাটা ওটা কিন্তু বোঝা যায়, মানে 20 সিসির যে ধাক্কাটা ওইটা বোঝা যায়। দেখেন অন্যান্য বাইক, অন্যান্য গাড়ি যেভাবে চলতেছে, আর আমি যদি একটু হালকা পুল করি, আমি 3 নাম্বার গিয়ারে আছি, দেখেন সবাই সুন্দর পার করে কিন্তু আমি চলে যেতে পারতেছি। তবে একটা ঝামেলা আমার হইতেছে, বাইকটায় ফুয়েল একটু কম আছে, এটার হালকা আভাস আমাকে দিচ্ছে। পিক আপ করছি, পরে দেখা গেছে যে একটু ছেড়ে দিতেছিল। আচ্ছা চলেন আমরা ঘুরতে বেরোইছি, আমরা ঘুরি এবং টুকটাক করে কিছু কথাও আপনাদের সাথে সারি। ওরে মা রে, এইখানে যে পরিমাণ একটা জটলা দেখা যাইতেছে, এই জটলায় যাওয়া যাবে না। ক্যামেরা তুমি বন্ধ হও। বিশাল একটা জ্যামের হাত থেকে বেঁচে এখন চলে আসছি অন্য রাস্তাতে। ওদিকে গেলে আজকে পুরা দমে একটা ধরা খেয়ে যেতাম। আর আমার ফিজিক্যাল কন্ডিশনের একটু আপডেট আপনাদেরকে বলি। আমার শরীরের অবস্থা এতই খারাপ যে আমি আমাদের উত্তরা বাসায়ও যেতে পারতেছি না ভাই, প্রচন্ড খারাপ একটা অবস্থা যাইতেছে। গরম লাগলে শ্বাসকষ্ট পর্যন্ত হইতেছে, এরকম লাগে ব্যাপারটা। বডিতে মনে হয় ব্লাডের কোনো একটা কিছু কমছে বা কিছু। প্রচুর টায়ার্ড লাগে, মানে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না, খাইতেও ইচ্ছা হয় না, মানে একটা খাবার যে আমি খাবো ওই এনার্জিটুকু পাই না ভাই। এরকম বাজে একটা অবস্থা আমার শরীরের উপর দিয়ে যাইতেছে। এরকম একটা অসুস্থতা যে কেন আমাকে ধরলো এটা কোনোভাবে আমি বুঝতে পারতেছি না। আমি প্রথমে ভাবছিলাম যে ডেঙ্গু, টাইফয়েড বা এগুলা হইতে পারে, বাট ওরকম কিছু না। 2 দিনের জ্বরে পুরা কাবু করে দিয়ে গেছে। অ্যান্ড এই লাইনে যারা সিনিয়র, মানে আরও যাদের এরকম প্রবলেম হয়েছিল তাদের কাছেও শুনলাম যে আসলে মাসখানেক নাকি এই প্রবলেমটা থাকে। আমার তো মাত্র 1-1.5 সপ্তাহ হয়েছে, মানে 1 সপ্তাহ তো বলতে গেলে আমি একদম বিছানায় পড়েছিলাম ভাই, উঠতেই পারি নাই। তারপরেও কিছুটা এখন ডেভেলপ হয়েছে, এই জন্য টুকটাক মাঝে মধ্যে 1-2টা বাইক টাইক নিয়ে বের হয়ে একটু চালায় আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি। অ্যান্ড গাড়ি টাড়ি চালাইতে সাহস একদমই লাগে না আমার এখন, মানে সাহস জাগে না আর কি। কারণ গাড়ি যে ধরবো এত বড় জিনিসটা, ওই ব্যালেন্সটাই আমি পাই না, যে আসলে কোন কোনাতে যায় কখন কারে লাগাই দিব, কি একটা অবস্থা হবে এরকম লাগে। বডির কন্ডিশন খুবই বাজে যাইতেছে। যাকে এই গাড়িটার আগে সাইড দিই, তা নাহলে ও যেতে পারবো না, আমিও যেতে পারবো না। অ্যান্ড পেছন থেকে আরেকজন দিয়ে দিছে হর্ন, মানে সবার অনেক বেশি
সবার অনেক বেশি তাড়া। আর রিক্সা দেখেন না কোন জায়গা দিয়ে চলে, রাস্তার মাঝখান পর্যন্ত ওদের বিচরণ। অ্যান্ড রোডের মধ্যে একটা অনিয়ম এমনভাবে ঘিরে ধরছে, মাত্রই শেষ হইলো ব্যাপারটা। ওইখান থেকে এসে রিক্সাগুলো এদিক দিয়ে উল্টা যায়, মানে ওই পাশের যে রাস্তাটা লাস্ট লেনটা এই যে দেখেন উল্টা যেতেছে, এই লাস্ট লেনটা এইগুলা মোটর সাইকেল রিক্সা সবার জন্য হয়ে গেছে উল্টা যাওয়ার একটা রাস্তা। এখন নিয়ম কানুন যার যেভাবে সুবিধা সে ওইভাবে করে নিছে, নিয়মের আর কানুন নাই। মানে ওরকম কোনো দেখেন কোনো পুলিশের বা সার্জেন্টের কোনো টহল বা কোনো কিছু এই রোডের মধ্যে নাই, যে যেভাবে পারতেছে চলতেছে। একটা জিনিস আবার খেয়াল করেন, ওইভাবে কিন্তু এখন আর গুতাগাতিও খায় না মানুষ, এতটাই সাবধান হয়ে গেছে যে এখন উল্টা মানে যার যেভাবে খুশি উল্টা চলতেছে। তো মানুষও ওটা বুঝে গেছে যে ভাই এই উল্টা মুল্টাই চলবো সবাই, এর মধ্যে থেকে আমাদের বাইসা টাইসা চলতে হইব, এখান থেকে কোনো মুক্তি নাই। এই সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে, বাটি টাটি রাখার। আমার যেটা কিনতে হবে রিসেন্ট, আমার কিনতে হবে হচ্ছে বিছানার চাদর, আর আমার কিছু পাপোশ কিনতে হবে। আর এই বাইকের মোটামুটি তেল ভালোই শেষ হয়েছে। এই তো বন্ধ হয় 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 ধাক্কাইতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে। কি করতে হবে আমার এখন, যেহেতু বাইকের অবস্থা এরকম, এই অবস্থায় বাইক মোটেও চালানো উচিত না। আপনাদেরকে একটা জিনিস বলি, যে সমস্ত বাইকগুলো এফআই, ওই সমস্ত বাইকে অলওয়েজ ট্রাই করবেন 2 থেকে 2.5 লিটার তেল রাখার, মানে মিনিমাম। ইমার্জেন্সিতে আসা মাত্রই আবার তেল আর একটু টপ আপ করে ফেলবেন। কারণ কি জানেন, কারণ আমাদের যে কার্বোরেটর বাইকগুলো ছিল ওইগুলার টেকনোলজি ছিল একরকম, আপনার উপরে থেকে চোয়া পাইপ দিয়ে তেল পড়তো। অ্যান্ড এগুলার ব্যাপারটা এরকম না, এগুলো হচ্ছে আপনি যদি নিচেও ট্যাঙ্ক রাখেন, উপরে ইঞ্জিন থাকে, তারপরেও ইঞ্জিনের মধ্যে তেল উঠবে, কারণ একটা পাম্প বা মোটর থাকে, ওইটা দিয়ে হচ্ছে এফআই এর মধ্যে তেলটাকে ট্যাঙ্ক থেকে পাঠানো হয়। আরে পরিস না রে, অনেক দামি তেল। হালকার উপরে ঝাপসা একটু তেল দিয়ে নিলাম, কারণ তেল কম নিয়ে চালাইলে প্রবলেম যেটা হবে, মোটর মোটামুটি তেল সাপ্লাই দেওয়ার ট্রাই করবে কিন্তু তেল পাবে না। অ্যান্ড এই জিনিসটার কারণে মোটর যদি জ্বলে যায় তাহলে আপনার অনেকগুলো টাকা লস হবে। অ্যান্ড এটা টোটালি আপনার গাফিলতির কারণে এই লসটা হবে। তার চেয়ে আপনি যদি একটু তেল রাখেন এরকম, তারপরে অবশ্যই পাম্পে গিয়ে বাকিটা ফুলফিল করে নিতে হবে। এফআই বাইকের একটা মানে এফআই বাইকের সবচেয়ে ভালো যে ব্যাপারটা, আপনি অলওয়েজ যদি ট্যাঙ্ক ফুল রাখতে পারেন, ধরেন ট্যাঙ্ক ফুল আছে, 1-2 কাটা নেমে গেছে, আবার 1-2 কাটা ভরে আবার ফুল করে ফেললেন, তাহলে আপনার এফআই সার্ভিসটা আপনি ভালো পাবেন। আপনার মোটরটা সবসময় ভালো থাকবে এবং ট্যাঙ্কও সবসময় ভালো থাকবে। আর আরেকটা ব্যাপার অফ টপিক, এই বাইকের ব্যাপারে না, আমি একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই জিনিসটা খুব বেশি আমাদের দেশে হইতেছে, যে এই ব্যাপারটা আমি দাঁড়ান একটু সামনে দাঁড়াই আপনাদেরকে দেখাই। আমার এইটার জন্য এই বাইকের ট্যাঙ্কটা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে যে এই বাইকের ট্যাঙ্কের কি অবস্থা। আমি যদিও হোন্ডাতে এই প্রবলেমটা এখনো পর্যন্ত পাই নাই। আরে ভাই এইখানে দাঁড়াই, যেখানে বাঘের ভয় ওইখানে রাত্রি হয়। আমি যে বাইকটা চালাইতেছি এই বাইকটার রেজিস্ট্রেশন নাই, আর আমি ঘুরা ফিরা যায় পুলিশের গাড়ির সামনে দাঁড়াইছিলাম। হুদাই ধরলে একটা আলগা একটা সমস্যা, সারা রাস্তায় পুলিশ পাইলাম না। যেখানে আমি আনরেজিস্টার্ড বাইক নিয়ে দাঁড়াইছি ওইখানে যে পুলিশ পাইছি। অনেক মজার মজার খাবার পাওয়া যায় এখানে। আচ্ছা, যেখানে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, চলেন দেখি এটার ট্যাঙ্কের অবস্থা কি। এটা নতুন বাইক, ট্যাঙ্ক মোটামুটি একদম ফ্রেশ আছে। এই যে কান্দাগুলা একটু দেখে রাখেন, এই কান্দাগুলা থেকেই ওই কাহিনীটা শুরু হয়, যে কাহিনীটা নিয়ে এখন আমি আপনাদেরকে কথা বলবো। বাংলাদেশে 2টা বাইকে এই প্রবলেমটা খুব বেশি হইতেছে, যে ট্যাঙ্কে মরিচা ধরতেছে। এটা আমার চোখে পড়ছে 2টা বাইকের। এর মধ্যে হচ্ছে একটা জিক্সার, বিশেষ করে জিক্সার মনোটোন যে আগের বাইকগুলা, অ্যান্ড আরেকটা হচ্ছে পালসারের যে এন সিরিজ, N160 বলেন 250 বলেন, এইগুলাতে তেলে এই সমস্যাটা হইতেছে। আমার কথা হলো, কোম্পানিকে যদি বলা হয়, কোম্পানি বলে যে বাংলাদেশের তেলের অবস্থা ভালো না, আর এই কারণে ট্যাঙ্কে এরকম জং পড়ে যেতেছে। এখন একটা ব্যাপার, বাংলাদেশে যদি তেল ভালো নাই হয়, তাহলে বাংলাদেশের তেলের সাথে যেই ট্যাঙ্কটা চলবে বা ট্যাঙ্কে যে উপাদানটা দিলে ওইটা জং পড়বে না, ওইভাবেই তো ট্যাঙ্কগুলা বানানো উচিত। আর ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার শুনেন, নর্মালি একটা বাইকে একটা ওয়ারেন্টি থাকে 2 বছর বা 1 কিলোমিটার পর্যন্ত একটা ওয়ারেন্টি থাকে। এর মধ্যে যদি কোনো কিছু নষ্ট হয় তাহলে কোম্পানি ওটা বদলায় দিতে বাধ্য থাকে। অ্যান্ড এই জিনিসটা কি আসলে ট্যাঙ্কের জন্য আছে এই ওয়ারেন্টিটা? এটা কি থাকা উচিত না ওয়ারেন্টিটা ট্যাঙ্কের জন্য? এভাবে যদি ট্যাঙ্কগুলো জং পড়ে যায় তাহলে মানুষ কি, এই যে একটা ট্যাঙ্কের দাম কিন্তু 5 থেকে 12 হাজার টাকা পর্যন্ত,
মানে এর মধ্যে আপ ডাউন করে, এক এক কোম্পানির ট্যাঙ্কের এক এক রকম দাম। তো ধরেন কমই হোক, 2000 টাকাই হোক, আমি 2000 টাকায় নিজের পকেট থেকে কেন খরচ করবো? একটা বাইক কিনে 6 মাসের মধ্যে আমার ট্যাঙ্ক কেন জং করে যাবে? এই জিনিসটা বাইক কেনার আগে আপনারা একটু কোম্পানির সাথে কথা বলে নেওয়ার ট্রাই করবেন যে আপনি একটা বাইক কিনতেছেন, বাইকের একটা ওয়ারেন্টি আছে, ওটা কি ট্যাঙ্কের মধ্যে আছে কিনা, ট্যাঙ্কে মরিচা ধরার যে ব্যাপারটা, ওর মধ্যে কি ওই ওয়ারেন্টিটা কার্যকর কি না। কারণ যদি কার্যকর না হয় তাহলে ওটা আপনি নিজ দায়িত্বে নিলেন যে হ্যাঁ আপনার ট্যাঙ্ক যদি মরিচা পড়ে যায় আপনি নিজ দায়িত্বে চেঞ্জ করে নেবেন। কিন্তু যদি ওটা ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে কেন আপনি ওটা নিজের টাকা দিয়ে কিনবেন? ওটা তো কোম্পানির বদলায় দেওয়ার কথা। আমি 2-1টা কোম্পানির দেখছি এরকম বদলায় দেয়, কিন্তু 2-1টা কোম্পানির দেখছি এগুলার দায়িত্ব ওরা নিতেই চায় না টোটালি। ওয়ারেন্টি বলে কোনো শব্দ যে আছে ট্যাঙ্কের ব্যাপারে, এই ব্যাপারটা ওই কোম্পানিগুলো নিতেই চায় না। কোম্পানির নাম আর আমি এখন সরাসরি না বললাম আপনাদেরকে, বাট এটা আমার কাছে খুব বাজে লাগছে এই ব্যাপারটা। বেশ কিছু কোম্পানির বাইকে এই প্রবলেমটা হইতেছে। আমি তো বললাম 2টার নাম, বাট বেশ কিছু কোম্পানির বাইকের মডেলগুলোতে এই সমস্যাটা হইতেছে এবং যেভাবে বাড়তেছে সামনে আরও হওয়ার সম্ভাবনা আছে। আর এই তো গেল কোম্পানির ওই ওয়ারেন্টি ক্লেম করলে আপনাকে ওয়ারেন্টি দিবে কি না দিবে ওই ব্যাপারটা। কিন্তু আরেকটা ব্যাপার কিন্তু বাকি রয়েই গেছে, তেলের কোয়ালিটি এত খারাপ হইতেছে, কিন্তু সরকারের কি কোনো উদ্যোগ নেওয়া উচিত না যে তেলের কোয়ালিটি যাতে ঠিক হয়? আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম বাসায় তেল রেখা, 5 লিটার তেলে আমার নিচের 1 লিটারই ময়লা জমেছিল, আর উপরের তেলটা হচ্ছিল খুব বাজে কালারের। ওই তেলে আপনি পারফরমেন্স কিভাবে পাবেন? একবার পাওয়া যায় সাদা কালারের তেল, একবার পাওয়া যায় লাল কালারের তেল, মানে একই অক্টেনের এত কালার। কি চলতেছে আসলে তেল নিয়ে বাংলাদেশে? এই তেলের কারণে মানুষের থ্রটল বডি নষ্ট হইতেছে, এই তেলের কারণে মানুষের ফুয়েল ইনজেক্টর নষ্ট হইতেছে, এই তেলের কারণে মিটার না মোটর নষ্ট হইতেছে, পাম্প নষ্ট হইতেছে ট্যাঙ্কে, এই তেলের কারণে ট্যাঙ্কের ফুল যে বডিটা, এই বডি মরিচা পড়ে যাইতেছে। তারপরে ওই তেল নিয়ে সরকারের কোনো উদ্যোগ নাই। পুলিশ ভাই আপনি উল্টা যান। আচ্ছা যেখানে ছিলাম, এই তেল নিয়ে কোনো উদ্যোগ বা কোনো কিছুই নাই। এই খারাপ তেল আমরা আজকে থেকে না, অনেক আগে থেকে পাইতেছি ভাই। এত দিন ধরে জিনিসটা খারাপ থেকে খারাপতর হইতেছে, কিন্তু ভালো হওয়ার কোনো নাম নাই। আর এই ওস্তাদ দেখেন না, এই যে কি সুন্দর এই জায়গা দিয়ে উল্টা এসে এখানে বাইঝেও গেছে, মানে উল্টাই এদের যাইতে হবে। ভাই খুব বাজে অবস্থা যাইতেছে রাস্তাঘাটের, অ্যান্ড খুব বাজে অবস্থা যাইতেছে সব কিছুরই। বাইকের ট্যাঙ্ক থেকে শুরু করে তেলের কোয়ালিটি অ্যান্ড রোডের রুল সব কিছু উল্টাপাল্টা। এগুলা নিয়ে কথা বলতে থাকলে এগুলা নিয়ে এই ভিডিও করা হবে শুধু। যাই হোক, সব কিছুর পরে বিকেলটা সুন্দর কাটলো। এখন যখন ভিডিও করতেছি সময় হচ্ছে 5:32, অ্যান্ড ইচ্ছা হয় দূরে যেতে, ইচ্ছা হয় 300 ফিট গিয়ে একটু পানির কিনারায় বসতে, একটু সুন্দর হাওয়া বাতাস খাইতে, বাট ফিজিক্যাল কন্ডিশন অতটাও ভালো না যে 300 ফিট পর্যন্ত আমি বাইক চালায় যাইতে পারবো। কারণ মার একটা ওষুধ কিনে দিতে যাওয়ার কথা হচ্ছে আমার উত্তরা 10 নম্বর সেক্টর। আমি ওই পাওয়ারটা বডিতে আমার নাই যে আমি এত দূর যাব। এর মধ্যে থেকেও চেষ্টা করতেছি টুকটাক ঘুরে ফিরে যতটুকু বাইক চালানো হয় দিনে, ওর মধ্যে থেকে কিছু একটা অংশ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার জন্য। এই সুবাদে একটা ভিডিওতে লাইক দিয়ে দিন প্লিজ। অ্যান্ড আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নেই, কারণ শরীর বেশি একটা ভালো লাগতেছে না। কি যেন একটা মেডিসিন খাইতে হবে, মাল্টিভিটামিন কিছু একটা প্রিমিয়াম বলছিল, ওই মেডিসিনটা কিনে দেন, বাসায় ঢুকে যাবো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.